সেলিম খানের সাথে বঙ্গবন্ধুর কিছু ব্যবধান ছিল, কেননা উনি তোফায়েল আহমেদকে যে রাজনৈতিক উপদেষ্টা করলেন, সেলিম খান তোফায়েল আহমেদের চেয়ে অনেক সিনিয়র, অনেক বৈপ্লবিক, অনেক পণ্ডিত, এবং তার তুলনা হয় না। উনি একজন তাত্ত্বিক, দার্শনিক, এবং উনি একটা বিরাট কিছু। ওনার যোগ্য মর্যাদা দেওয়া হয় নাই, সেই জন্যে ওনার নেতৃত্বে জাসদ হয়ে গেল। সেলিম খানের বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পটভূমি রচনায় সেলিম খানের বিরাট ভূমিকা ছিল, বিরাট ভূমিকা ছিল। এত বড় ভূমিকা ছিল যে আওয়ামী লীগের 10 জন মন্ত্রীর চেয়েও বেশি ভূমিকা ছিল। তাজউদ্দিন আহমেদ এবং সিরাজুল আলম খানের মধ্যে কি কোনো দ্বন্দ্ব ছিল কিনা বা কোনো দূরত্ব ছিল কিনা? না, সেলিম খান এবং তাজউদ্দিন স্যারের মধ্যে কোনো দূরত্ব ছিল না, কোনো ব্যবধান ছিল না। বরং সেলিম খানের সাথে বঙ্গবন্ধুর কিছু ব্যবধান ছিল, কেননা উনি তোফায়েল আহমেদকে যে রাজনৈতিক উপদেষ্টা করলেন, সেলিম খান তোফায়েল আহমেদের চেয়ে অনেক সিনিয়র, অনেক বৈপ্লবিক, অনেক পণ্ডিত, এবং তার তুলনা হয় না। তার মানে শেখ মুজিবুর রহমানের সাথে সিরাজুল আলম খানের দ্বন্দ্বটা তৈরি হয় মূলত প্রোফাইল পিক ঘিরে। না, তোফায়েল থাকলেও অসুবিধা ছিল না, কিন্তু সিরাজুল আলম খানকে আরও উঁচু পদে দিতে হতো, কেন উনি উঁচু পদের দাবিদার, উঁচু পদের দাবিদার, তোফায়েলের চেয়ে অনেক উঁচু পদের দাবিদার। উনি একজন তাত্ত্বিক, দার্শনিক, এবং উনি একটা বিরাট কিছু। ওনার যোগ্য মর্যাদা দেওয়া হয় নাই, সেই জন্যে ওনার নেতৃত্বে জাসদ হয়ে গেল। ওইটা শেখ মুজিব গভর্নমেন্টকে উৎখাতের জন্যে জাসদ বিরাট ভূমিকা পালন করেছে। তাহলে 75-এর যে বিভীষিকা, এটার জন্য কি সিরাজুল আলম খানের যে সংগঠন সেটা দায়িত্ব ছিল বলে? হ্যাঁ, জাসদ দায়ী আছে। তার মানে কি সিরাজুল আলম খান দায়ী? আমি ওইটা স্পষ্ট করে বলতে পারবো না, তবে এটা বুঝতে পারি সিরাজুল আলম খানের বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পটভূমি রচনায় সিরাজুল খানের বিরাট ভূমিকা ছিল, বিরাট ভূমিকা ছিল। এত বড় ভূমিকা ছিল যে আওয়ামী লীগের 10 জন মন্ত্রীর চেয়েও বেশি ভূমিকা ছিল। মুক্তিযুদ্ধের পটভূমি রচনায় 26শে মার্চের আগে ওনার যে স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ জাতি যে এই যে আসলো, এখানে ওনার বিরাট ভূমিকা ছিল। আমি বলবো বঙ্গবন্ধুর পরে, তাজউদ্দিন স্যারের পরে ওনার ভূমিকাই বলতে হবে আমাদের। কিন্তু ওনাকে রহস্য পুরুষ বলা হয় কেন? রহস্যপুরুষ বলা হয় যেহেতু উনি কোনো পদ নেন নাই, অথচ সব কিছু চালিকা শক্তি উনি। হ্যাঁ, সব কিছু চালিকা শক্তি উনি। সেলিম খান সাহেব, ওনার সাথে আমার দেখা হয়েছে, আমি বঙ্গভবনে ছিলাম, ওনাকে দাওয়াত করে চা খেতে নিয়ে আসছে। তা আমি বলছি যে আপনি বঙ্গবন্ধু দলে জাহিদ করলেন, যে বঙ্গবন্ধু আওয়ামী লীগ তো ভেঙে পড়ছে, তা আপনি কী করবেন? শোনে, কথা বলে না। উনিও হ্যাঁ, উনি একদম মৌন। উনি অ্যাকচুয়ালি ওনার যোগ্য সম্মান দেওয়া হয় নাই, তাজউদ্দিন স্যারেরও যোগ্য সম্মান দেওয়া হয় নাই। তাজউদ্দিন স্যার তো মুক্তিযুদ্ধকালীন প্রধানমন্ত্রী, তাকে বঙ্গবন্ধু কিন্তু তার যোগ্য সম্মান দেয় নাই। সংসদের স্পিকার এবং মেজর হাফিজউদ্দিন বীর মুক্তিযোদ্ধা, তিনি বললেন 9 মাস শেখ মুজিব পাকিস্তানে ছিলেন, তিনি যুদ্ধ ঘোষণা করেন নাই। এটাকে আপনি কীভাবে দেখেন, মূল্যায়ন কি আপনার? না, মেজর হাফিজ সাহেবকে আমি চিনি, পরিচয় আছে। উনি যে বললেন 9 মাস পাকিস্তানে ছিলেন, তো এটা উনি যে বলছেন, কিন্তু উনি তো এর সাথে এও বলা উচিত ওনার যে নেলসন ম্যান্ডেলা 9 মাস না 27 বছর সেন্ট্রালের 27 বছর রাবিন আইল্যান্ডে বন্দী ছিলেন, রাবিন আইল্যান্ডে বন্দী ছিলেন, রাবিন আইল্যান্ডে বন্দী ছিলেন। কিন্তু সাউথ আফ্রিকাবাসী, সাউথ আফ্রিকার দেশবাসী তাকে মাথার মুকুট করে রেখেছে, সেই তাদের জাতির জন্য। 9 মাস শেখ মুজিব ছিল না, তাদের কী হয়েছে? তার নামেই তো মুক্তিযুদ্ধটা হয়েছে। আমি শেষবারের মধ্যে এটা বলতে চাই যে বাঙালি জাতি 2 ভাগ হয়ে আছে, এইটা আমাদের খুব মুক্তিযুদ্ধ হিসেবে এটা আমাদের বুকে একটা দাহন, বুকে একটা অন্তর্জ্বালা, বুকে একটা বিরাট বেদনা। আমরা জাতিকে ঐক্যবদ্ধ করতে চাই। মুসা নবী যেমন সেই ফেরাউনের হাত থেকে বনি ইসরায়েল জাতিকে রক্ষার জন্যে তার ওসি নীল নদের উপরে ফেলে দিয়েছিল, পানি 2 ভাগ হয়ে গেছিলো।
তখন উনি তাদেরকে নিয়ে চলে গেছিলেন। সেরকম বাঙালি জাতি ওই নীল নদের পানির মধ্যে দুই ভাগ হয়ে আছে। এই জাতিকে ঐক্যবদ্ধ করার জন্যে আমরা একজন মুসা নবীর মতো একজন মহান ব্যক্তি চাই, যিনি জাতিকে ঐক্যবদ্ধ করবেন, করে জেনারেল জিয়াউর রহমান বীর উত্তমকে স্বাধীনতার ঘোষক ও বঙ্গবন্ধু জাতির জনক করে সারা বাংলাদেশ অফিসারদের তাদের ছবি টানিয়ে দিতে হবে। তাহলে আমাদের জাতির মধ্যে যে রেষারেষি, গালাগালি, দ্বন্দ্ব, এইগুলো চিরতরে বিলীন হয়ে যাবে এবং বাঙালি জাতি শক্তিশালী হবে। বাঙালি জাতির মুক্তিযুদ্ধ গৌরবান্বিত হবে, মুক্তিযুদ্ধের ইতিহাস গৌরবান্বিত হবে।